হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পালিয়ে আসছি। আমি আমার ছেলের সাথে পালিয়ে আসছি। আমার নিজের ছেলের সাথে আমি পালিয়ে আসছি। আমি নিরুপায় ছিলাম, কিছু করার ছিল না। মান সম্মান সব বিসর্জন দিয়ে আমি আমার ছেলের সাথে অনেক দূরে পালিয়ে আসছি। এখন আমি একটু শান্তিতে আছি, একটু শান্তির ঘুম ঘুমাচ্ছি, একটু শান্তির খাওয়া দাওয়া করছি। কারণ যে কি, তোমাদেরকে আজকে সবটা খুলে বলবো। আমি কেন আমার ছেলের সাথে পালিয়েছি, একান্তে আমি আর আমার ছেলে এত দূরে এসে থাকছি কেন, পরিবার ছেড়ে, সব্বাইকে ছেড়ে, স্বামী ছেড়ে কেন আমি এখানে ছেলের সাথে চলে আসছি। শুনবে তো তোমরা? অবশ্যই শুনবে। নিজের সুখের জন্য আমি পরিবারের চিন্তা করিনি। আমি কেমন মা, আমি স্বার্থপর মা। আমার কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, সব শুনছি আমি। আর সেটা আমি মুখ বুজে সহ্য করে নেব আমার ছেলের জন্য। আমি আমার স্বার্থটা দেখেছি। হ্যাঁ ঠিক, নিজের স্বার্থটা আগে দেখতে লাগে। কতদিন আর আমি আমার ছেলের থেকে দূরে থাকবো বলো? আমার সন্তানের থেকে কতদিন দূরে থাকবো? আমি দিনের পর দিন আমি অত্যাচারিত হয়েছি। আমি দিনের পর দিন আমি অনেক যন্ত্রণা, জ্বালা, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করেছি। সেগুলো শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমি আর কিছু করার ছিল না। আমি অনেকবার চিন্তা করছি, অনেকবার। একবার পা ফেললে 10বার পা পিছিয়ে যাই, কারণ মান সম্মানের চিন্তা করছি। এখন আমার ওয়ালে পিঠটা ঠেকে গেছে। ভাবলাম এখন যদি আমার ছেলের সাথে না যাই, তাহলে আমার আর এই জীবন রাখতে পারবো না। অনেক দূর চলে গেছে, অনেক দূর সহ্য করেছি। আর এই ব্যাপারটা আমার আর আমার ছেলের ব্যাপারটা অনেক দূর চলে গেছে। তোমরা শুনলে, জানলে বলবে যে এমন কি হলো যে যার জন্য আমি বাড়ির থেকে আমার ছেলের সাথে অনেক দূরে পালিয়ে আসছি। তোমরা হয়তো তাই বলবে, কিন্তু তোমরা শুনলে, জানলে আমাকে বুঝতে পারবে আমি কেন আমার ছেলের সাথে, একান্তে আমার ছেলের সাথে এত দূরে পালিয়ে আসছি। আমি জানি আমার ছেলে আমাকে যেরকম ভালোবাসে, পাগলের মতন আমাকে ভালোবাসে। আমার ছেলে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ও আমাকে কোনোদিনও খাওয়া পড়ার অভাব দিবে না। ওর যত কষ্টই হোক, ও আমাকে স্বাচ্ছন্দ্যভাবে রাখার চেষ্টা করবে। আর আমিও তো আছি ওরকে আগলে রাখার জন্য। তার জন্য ভাবলাম চলো, এইটুকু সুখের জন্য তো এইটুক ত্যাগ করাই যায় না। আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি আর কিছু চিন্তা করলাম না। আমি ভাবলাম যে এখন যদি আমার ছেলের সাথে না যাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এরপরে বেঁচে থাকা না থাকা সমান কথা। দিন দিন আমাদের ভালোবাসা গভীর হচ্ছিল, আর আমার ছেলের সাথে দিন দিন ভালোবাসার অনেক দূরে চলে যাচ্ছিল। কিন্তু এটা ওরা সহ্য করতে পারেনি, এটা ওরা মেনে নিতে পারলো না। তো কি করব, কিছু করার নেই। আমি আমার ছেলের দিকে তাকিয়ে আমি ওকে বললাম, চল অনেক দূরে চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, যেখানে আমাদের কেউ জানবে না, যেখানে আমাদের কোনো চেনা জানা লোক আমাদের খোঁজ খবর নিতে পারবে না, সেরকম এক জায়গায় চল। ছেলে বলল, মা ঠিক আছে, ওটাই ভালো। আর কত সহ্য করব আমরা? আমরা মা ছেলে দুজন দুজনকে ভালোবাসি বলে এত সহ্য করতে হয়, এটা আমার জানা ছিল না। পৃথিবীতে তো হাজার হাজার কোটি কোটি মা সন্তান আছে, তারাও তো মা সন্তান ভালোবাসছে। তাদেরকে নিয়ে তো কোনো কথা হচ্ছে না, আমাদেরকে নিয়ে এত কথা হচ্ছে কেন মা? বুঝে উঠতে পারছি না বাবা। জানি না, আমিও ক্লান্ত হয়ে গেছি। আমি আর পারছি না, আমার ওয়ালে পিঠটা ঠেকে গেছে। এবার কি করবি তুই কর, তোর উপর আমি সব ছেড়ে দিয়েছি। তুই যা ডিসিশন নিবি সেটাই আমি এখন মাথা পেতে নেব। ও কথা বলছো কেন মা? তুমি আমার বড়, তুমি আমার গার্জিয়ান, তুমি যা বলবে আমি তাই শুনবো। না বাবা, ছেলে মেয়ে যখন বড় হয় তখন ছেলে মেয়েই গার্জিয়ান হয়। আর এখন তুই আমার গার্জিয়ান, তুই যেটা বলবি সেটাই ঠিক। তুই যদি দিনকে রাত বলিস আমি সেটাই মেনে নিব, রাতকে দিন বলিস আমি সেটাই মেনে নিব। কারণ এখন আর পারছি না রে বাবা, তোর উপর সবটা ছেড়ে দিয়েছি। তোকে যে বড্ড ভালোবাসি, তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না, তুই বুঝতে পারছিস না? মা সেম জিনিস তো আমারও। আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। তোমাকে যদি 1 সেকেন্ড না দেখি তাহলে আমিও পারবো না থাকতে।
ঠিক বলেছ মা, এবার ডিসিশন নেওয়ার পালা। কে কি বলে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। আমি কাউকে পরোয়া করি না, কারণ কেউ আমাকে খাওয়ায়ও না, কেউ আমাকে পড়ায়ও না। ঠিক বলেছিস বাবা। যখন আগে খেতে পারতাম না, তখন কি আমাদেরকে কেউ খাওয়াতো? না মা, কেউ খাওয়াতো না। আমি নিজের চোখে দেখেছি, তুমি দিনের পর দিন বাসাবাড়িতে কাজ করে তুমি দুমুঠো ভাত নিয়ে আসছো, সেটা আমরা ভাগ করে খেয়েছি। এগুলো চোখের সামনে দেখে না মা, আমি আর সহ্য করতে পারি না। আমার শুধু ওই স্মৃতিগুলো ভাসে যে আমরা কত ছোট, আমরা কত ছোট। ভাই কান্না করছে, বোন কান্না করছে খিদার জ্বালায়, আর তুমি বাসাবাড়ির থেকে এক মুঠো ভাত এনে আমাদেরকে খাইয়ে দিলে আর নিজে জল খেয়ে রইলে। এই অপমান কি সহ্য করা যায়? আর এই অপমান কি ভোলা যায়? তখন থেকেই আমি ভাবছি, পৃথিবীতে যদি কাউকে ভালোবেসে থাকি, একমাত্র তোমাকে ভালোবাসবো। সব থেকে সুখ যা আছে পৃথিবীর সর্বস্ব সুখ তোমার পায়ে এনে দেওয়ার চেষ্টা করব। বাবা, তুমি যে আমার কষ্ট বুঝেছো, এটাই অনেক। এখন সেই কষ্টের দাম দেওয়ার সময়, বুঝতে পারছো? হ্যাঁ মা, বুঝতে পারছি। তো বাবা, আর কোনো চিন্তাভাবনা না করে এখন ডিসিশন নিয়ে নাও। এখন আর আমি পারছি না, আমি একা একা আর থাকতে পারছি না, একা একা আর লড়াই করতে পারছি না। ওদের চোখে তুমি জ্বালা হয়ে উঠছো, তোমার কে ভালোবাসি বলে ওরা সহ্য করতে পারছে না। দিনের পর দিন এই অত্যাচার, এই অপমান আমি আর নিতে পারছি না। আমি আমার নিজের ছেলেকে ভালোবাসবো, তার জন্য কি আমার ওদেরকে কৈফিয়ত দিতে হবে? না মা, এতদিন অনেক সহ্য করেছো, এখন আর না। বাবা, মনে পড়ে ওই দিনগুলোর কথা? হ্যাঁ মা, প্রত্যেকটা দিন মনে পড়ে, প্রত্যেকটা সেকেন্ড মনে পড়ে, প্রত্যেকটা নিহত মনে পড়ে। নিঃশ্বাস যেমন নেই, সেরকম আমার কথাগুলোও সেরকমভাবে চোখের সামনে ভাসতে থাকে, যে সেকেন্ডের মধ্যে যেমন নিঃশ্বাস নিতে থাকি আর কথাগুলোও সেরকম ভাবতে থাকি। বৃষ্টির দিনে মা, ওই দিনটার কথা কোনো দিনও ভুলবো না। বৃষ্টি পড়ছিল আর উপরে আমাদের প্লাস্টিক দেওয়া ছাদটা, যেটা আর কি টিন ফুটো করা, তার নিচে প্লাস্টিক দেওয়া ছিল, আর রাত্রে আমরা শুয়েছিলাম। তো ভাই বোন শুয়েছিল, আর অঝোরে বৃষ্টি পড়ছিল, ঘরের মধ্যে বিছনা ভেসে গেছে, আর তুমি চোখ দিয়ে তোমার জল পড়ছে, এক হাতে তোমার বালতি আর তোমার চোখ দিয়ে জল পড়ছে, আর আমি এই সাইডে বালতি ধরে আছি, কারণ প্লাস্টিক যে মানছে না। আর ভাই বোনকে কী করে যে রাখছি, ওদেরকে নিচে শোয়ায় আমরা চকির উপরে, খাট তো না মা, চকি ছিল, চকির উপরে হাত দিয়ে বালতি ধরে রাখছি। সবাই তখন অঝরে ঘুমাচ্ছে, আমি আর তুমি বালতি ধরে রাখছি। সারা রাত বৃষ্টি পড়ে যাচ্ছে, সারা রাত বৃষ্টি পড়ে যাচ্ছে। চকির মধ্যে কি ছিল? চকির মধ্যে একটা পাতলা চাদর ছিল, আমাদের একটা তোশকও ছিল না। এই অট্টালিকা বাড়ি একটা সিকি ভাগও আমরা পাইনি। সেগুলো কি ভুলবো? ভুলবো না। এগুলো কি ভোলার জিনিস মা? এগুলো ভোলার জিনিস না। কেউ থাকে রাজার হালে আর কেউ থাকে ভিখারির মতন। আমাদের তো সবই ছিল মা, কেন আমাদের এরকম হলো? কেন আমাদের সব কিছু থেকে বঞ্চিত করলো? আমি তো বুঝতে পারছি না। হিংসা, হিংসা, হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আগে ছিল এক হিংসা, এখন হয়েছে আরেক হিংসা। ওদের অট্টালিকা আছে তো আমাদের কি বলো বাবা? আমার কপাল আজন্মই পোড়া। বাবা মাকে বারবার বলেছিলাম যে এই বাড়িতে আমাকে বিয়ে দিও না, দরকার পড়ে আমাকে একটা বুড়োর সাথে বিয়ে দিও, তাও ঠিক আছে, কিন্তু এই বাড়িতে আমাকে বিয়ে দিও না। আমার মন এই বাড়িতে সাই দিচ্ছে না বিয়ের জন্য। কিন্তু বাবা মার ঘাড়ে বোঝা হয়েছিলাম, তো কতক্ষণে বাবা মা ঘাড়ের থেকে বোঝা উদ্ধার করবে? তো তার জন্য ঠেলে ফেলে দিল এই ঘরে। তারপরে সে ভালো মন্দ কোনো কিছুর দায়িত্ব নিল না বাবা মা। যখন ভালোবাসছিলাম তখন বলেছিলাম এই ছেলেকে বিয়ে করব, অথচ বাবা মা বারণ করেছিল, বলেছিল না, এই ছেলেকে বিয়ে করলে যদি কোনো দিন অসুখী হও তাহলে আমাদেরকে বলতে পারবে না, কোনো দিনও তোমার ভালো মন্দ আমরা দেখব না। কি হলো এখন? এখন তো এত অট্টালিকা দেখে বিয়ে দিল, সেখানে ভালো মন্দ কিছু বিচার করতে পারলাম? কিছুই বিচার করতে পারলাম না। সব হিংসা। আগে ছিল একজনকে নিয়ে হিংসা, এখন হচ্ছে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বেশি পছন্দ করি, সেগুলো সহ্য হয় না, সেগুলো সহ্য করতে পারছে না।
লঙ্কার মতন জ্বলে উঠছে, আগুনের মতন দপদপ করছে। কি বলবো, কিছু বলার নেই। সব কিছু মনের মধ্যে এতদিন একদম চাপা দিয়ে রাখছিলাম, সিন্দুকের মধ্যে আটকে রাখছিলাম। ভাবছিলাম সিন্দুকের মধ্যে এত কষ্ট আটকে রেখে সেই চাবি হারিয়ে ফেলবো, আর কোনো দিন ওর চাবি খুঁজে পাবে না, আমার কষ্ট আর বের হবে না। কিন্তু কোথায় কি, সেই দিন 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 চলেই যাচ্ছে, তুষের আগুনের মতন জ্বলেই যাচ্ছি। আর কত সহ্য করব, আর কত পরিশ্রম করব, আর কত জ্বলবো? না মা, জ্বলার শেষ, এখন আর জ্বলবে না। আমি থাকতে কিসের জ্বলবে তুমি? যখন ওই অট্টালিকার বাড়ির লোকগুলো তোমাকে দেখেনি, চিন্তা করেনি, তোমার কথা ভাবেনি, এখন তারা ভেবে কি করবে? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। দুনিয়া কে কী বলে আমার কোনো যায় আসে না। আমরা যখন দিনের পর দিন খেতে পারিনি, তখন আমাদের চিন্তা করেনি। এখন যেমন আমরা দুজনকে ভালোবাসবো, কেউ আমাদের চিন্তা করে কি না সেটা আমাদের কোনো যায় আসে না। বাবা, এই দিনের অপেক্ষায় ছিলাম, এই দিনটায় আমার কাছে আসছে। এখন এর থেকে ভালো দিন আমার কাছে কিছু নেই। তাই তো আমি কোনো মান সম্মানের আর চিন্তা করব না। আমি সব কিছু ছেড়ে আমি চলে যাব ছুটতে তোমার কাছে। তুমি আর আমি একটু শান্তিতে থাকব, একটু শান্তিতে সংসার করব, একটু শান্তিতে ঘুমোবো, যেই ঘুমটা আমি কোনো দিনও ঘুমোতে পারিনি, এখন ঘুমোবো। অনেক অনেক করেছো মা, আমাদের জন্য তুমি অনেক করেছো। কেউ যদি তোমার চিন্তা না করে, তুমি আর কত ওদের চিন্তা করবে? আর তোমার বাবা মার কথা তো বলোই না। জন্মের পর থেকে তো দেখলামই না যে তারা এসে তোমার হাতটা ধরলো। এতই তো কষ্ট করেছো, বাসা বাড়িতে কাজ করতে করতে হাত তোমার সাদা হয়ে গেছে। কই কোনো সময় এসে তো একটু মলম লাগায় না, একটু তো বলে না যে মা অনেক কষ্ট করছো, আমার তো আর কেউ নেই, তোমরা দুই বোন ছাড়া, তো তোমাদের দুই বোনের সব সম্পত্তি যতটুকু আছে তোমাদেরকে দিই। কই কখনো তো বলেনি। সে তো তার শুধু ছোটো মেয়ে করেই পাগল, ছোটো মেয়ে যার আছে তাকে নিয়েই সে ব্যস্ত। বাবা কি বলবো, বড় হয়েছো এখন, সব বুঝতে পারছো, সব জানতে পারছো, সব দেখতে পারছো। আমার কিছু বলার নেই। আমি কারোর উপর আশা করি না, আমি নিজের উপর আশা করি। যতদিন আমার হাত পা আছে আমি নিজে চালিয়ে যেতে চাই। আর একমাত্র তুমি সম্বল, তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না। তুমি যদি কোনো দিন আমার থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে সেই দিনটাই আমার শেষ দিন হবে। মা চুপ করো লক্ষ্মীটি, অমন কথা বলো না। মা, আমি তোমার মুখ আটকে দিলাম, মুখে হাত চাপা দিয়ে দিলাম, তার জন্য কিছু মনে করো না। কারণ তুমি মুখে যদি আমি চাপা না দিই, তাহলে তুমি এই কথা বলবে আবার। এই কথা বলো না মা, তুমি যদি এই কথা বলো তাহলে আমারও শেষ দিন। না 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 বাবা, এসব কথা বলো না, এখন আমাদের এসব কথা বলার সময় না। বুঝতে পারছো না কেন? সামনে আমাদের অনেক লড়াই আছে, সামনে আমাদের ভবিষ্যৎ পড়ে আছে, তোমার ভবিষ্যৎ পড়ে আছে। মা ঠিক বলেছ, এই সব কথা আর চিন্তা ভাবনা করে লাভ নেই। এখন আমাদের সামনের দিন গুনতে হবে, সামনে দেখতে হবে আমরা কি করে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করতে হবে, যাতে দুঃখ এসে আমাদের ঘরে দরজার সামনে দাঁড়ালেও আমরা কোনোভাবেই দরজা খুলব না, আর একটা ফাঁকাও রাখবো না। এমনভাবে ঘরটাকে তৈরি করব, এমনভাবে দরজাটাকে ভালো করে শক্ত করে তৈরি করব, যাতে কোনো একটা ফাঁকাও থাকবে না, কোনো একটা ফুটোও থাকবে না। যেই ফাঁকা আর ফুটো দিয়ে সুখ চলে যাবে, দুঃখ এসে ঢুকবে, এটা কোনো মতেই করব না। আমরা একটা শক্ত করে আমরা একটা ঘর তৈরি করব, কেমন মা? সেই ঘরে তুমি আর আমি সংসার করব। আর কোনো পৃথিবীর বাধা, কোনো কষ্ট, কোনো দুঃখ আমাদের এসে দাঁড়াতে পারবে না ঘরে, তাই না মা? হ্যাঁ বাবা, ঠিক ঠিক, এই সব চিন্তাভাবনা রাখাই ভালো। তো ঠিক আছে, তুমিও ডিসিশন নাও, আমিও ডিসিশন নিয়ে ফেললাম। এখন কি করা যায় বলো তো? আমার কাছে তো বেশি টাকা পয়সা নেই। যে কটা টাকা পয়সা ছিল তোমাদেরকে পড়াশোনা করাতেই আমার শেষ। সেরকম কিছু তো আমি জমাতে পারিনি যে এখন আমি নিয়ে তোমাকে একটু হেল্প করব যাতে তোমার একটু কাজে লাগে। না মা, আমি সবটা জানি, তোমার কাছে টাকা পয়সা
কিছুই নেই, আমি সবটা জানি। আমি কি বুঝি না? আমি কি অবুঝ? এখনও তো আমার তো কত বছর বয়স হয়ে গেল বলো তো? বলো তো মা, আমার কত বয়স হলো? বাবা বাবা, মাকে জিজ্ঞেস করছে ছেলের কত বয়স হলো। আগে বলো তো তুমি, আমারও কত বয়স হলো? মা, ঠিক বলবো না ভুল বলবো? ঠিকটাই বলো, তারপরে দেখি যদি ভুল হয় আমি তোমাকে বলে দেব। মা, তোমার বয়স এখন 36, আর আমার বয়স বলো তো কত? তোমার বয়স এখন 26। বাহ, ঠিক বলেছে তো, ঠিক মনে রাখছো আমার বয়স 36। কে বলল? সে যে কি বলো মা, কে বলবে? তোমার বয়স আমি জানি না আর আমার বয়স তুমি জানো না? না না না, সেটা তো ঠিক কথা। প্রত্যেকটা জিনিস, তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা অপছন্দ না, তোমার কি কোনটা খেতে ভালো লাগে, তোমার কোনটা খেতে ভালো লাগে না, সব আমি জানি। কারণ কি বলো তো মা, চোখের সামনে দেখেছি তো তুমি অনেক কষ্ট করেছো, অনেক অবহেলা, অনেক অপমানিত হয়েছো। তখন আমি মনে মনে একটাই ভাবতাম, জীবনে যদি দাঁড়াতে পারি তোমাকেই সব থেকে প্রাধান্য দিব। সেটাই আমার সবথেকে বড় একটা পরীক্ষা। এই পরীক্ষাতে আমি যদি জয়ী হতে পারি তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব যে আমার মা দিনের পর দিন কত কষ্ট করে আমাদেরকে তৈরি করেছে, মানুষ করেছে। ভাই বোনের মধ্যে ওরা তো অমানুষ হয়ে গেল মা, ওরা তো তোমার দুঃখ কষ্ট বুঝলই না। কি করা যাবে বাবা, একটা হাতের 5টা আঙ্গুল তো সমান না, কেউ বুঝবে কেউ বুঝবে না। ওরা না বুঝলো, তুই তো বুঝছিস, তুই বুঝলেই আমার অনেক হবে। আমার তুই বুঝলেই অনেক, আমার আর কেউকে লাগবে না। ওরা না বুঝে বুঝুক, ওরা ভালো আছে ভালো থাকুক। আমি চাই না ওদেরকে এই আমার কষ্টের মধ্যে সামিল হতে। ওরাও তো অনেক কষ্ট করেছে, হয়তো ওরা একটু সুখের মুখ দেখার জন্য মুখটা ফিরিয়ে নিল। ওরা ভাবলো মার কাছে থাকলে তো আমার সেই কষ্ট আবার পেতে হবে। আমাদের পেটি ভাত মানে না খেয়ে, পেট না ভরে আমাদের থাকতে হবে। মা যতটুকু খাওয়ায় অতটুকু তো আমাদের পেট ভরে না। তাই আমরা যেখানে সুখ, যেখানে পেট ভর্তি খাওয়া, মোটা কাপড়, মোটা থাকা, মানে ভালো থাকা, ভালো গদিতে থাকা, মানে সুন্দরভাবে ফ্যানের নিচে ঘুমানো, এগুলো হয়তো ওরা একটু স্বার্থের জন্য ওরা চলে গেল। ওরা জানে মার এখানে থাকলে তো মোটা কাপড়ও পাবো না, আর ওই শক্ত বিছনা, একটা চাদর পাতা চকির মধ্যে শুবো, আর হাওয়াও পাবো না, খেতেও পারবো না। কী লাভ, মার সাথে তো এত বছর কাটালাম। এই চিন্তা করে হয়তো ওরা চলে গেল। থাক বাবু, ওগুলো নিয়ে চিন্তা করতে হবে না, ওরা ভালো থাকুক সুখে থাকুক, এটাই বলি। হ্যাঁ মা, ওরা তো ছোট, ওরা বোঝে না। আমি তো সবটা দেখেছি তোমার, ওরা তো তখন কিছুই দেখেনি। আমি তো প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার বুকের ভিতর জল জল করছে। তুমি যে কতটা যন্ত্রণা সহ্য করেছো, তুমি যে কতটা যন্ত্রণা সহ্য করেছো সেটা আমি জানি একমাত্র, আর কেউ জানে না। বাবা, আমি একটাই শুধু মনে মনে ভাবছি যে তুমি একটু বড় হয়ে একটু কাজ করবে, আমি তখন একটু শান্তি পাবো। তখন তুমি আমার দুঃখ বুঝবে, আমার কষ্ট বুঝবে। তুমি আমাকে যদি ভালোবাসো, তুমি যদি আমাকে আগলে রাখো, আমার আর কিচ্ছু চাই না। হ্যাঁ মা, ঠিক, আমিও তোমাকে ভালোবাসবো, তুমিও আমাকে ভালোবাসবে। এটাই হচ্ছে শেষ কথা। কে কি বলল না বলল ওগুলো নিয়ে আমাদের আলোচনা করার এখন বিষয় না। ছাড়ো, দুঃখ কষ্ট এটাই তো জীবনের একটা পার্ট। দুঃখ যাবে কষ্ট আসবে, কষ্ট যাবে দুঃখ আসবে, এটাই হচ্ছে জীবনের একটা পার্ট। সব সময় যদি সুখ পাই তাহলে কষ্টটা তো গুরুত্ব বুঝবই না, আবার সব সময় যদি কষ্ট পাই তাহলে সুখের মূল্যটা তো বুঝবই না। হ্যাঁ ঠিক, তো চলো এখন ডিসিশন নেই। মা, আমি এখন অফিসে আছি, আমি এখন অফিস থেকে একটু পরেই বের হবো, তারপরে আমি তোমাকে ফোন দিব। ফোন দিয়ে তারপরে আমি তোমাকে সব বলবো, কোথায় যাব আমরা, কি করব, সবটা তোমার সাথে আলোচনা করেই আমরা ডিসিশন নিব। আর একটা কথা মা, আমি যে তোমাকে ফোন দিব, তুমি কিন্তু এটা ভুলেও কাউকে বলবে না।
আশেপাশের কেউ যেন না জানে আমি তোমাকে ফোন করছি। কারণ কি, এটা একান্তই তোমার আর আমার ব্যাপার। আমরা অনেক দূরে চলে যাব পালিয়ে, যেটা কেউ জানতে পারবে না, চেনা শোনা জানা লোক কেউ জানতে পারবে না। আমরা ভালো থাকি খারাপ থাকি কারোর খোঁজ নেওয়ার অধিকার নেই। আজকে যখন তোমাকে নিয়ে আমার পালিয়েই যেতে হচ্ছে, কেউ যখন আমাদের মূল্য বুঝছে না, কেউ যখন আমাদের ভালোবাসার দাম দিচ্ছে না, তাহলে আমাদের যখন ওই বাড়িতে থাকতেই পারবো না, তাহলে আমরা অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। হ্যাঁ বাবা, তুই কখন ফোন করবি সেটা আমাকে একটু বল, তাহলে আমি ফোনটা নিয়ে ঠিক অন্য একটা জায়গায় চলে যাব। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, ঠিক। তুমি চলে যাবে কোথায় বলো তো? বাড়িতে কিন্তু একদম থাকবে না, কারণ বাড়ির আশেপাশের লোক তুমি তো জানোই ওরা হচ্ছে কীরকম, মানে কানটা খোলা থাকে। ওরা 19-এর থেকে 20 হলেই একদম ঢাকঢোল পিটিয়ে দিবে, আর সব জায়গায় খবরটা চলে যাবে। তখন আমরা কি করব? তখন আমাদের কাছে কিছু করার থাকবে না। এই জন্য তুমি একদম মানে একদম চুপচাপভাবে তুমি চলে যাবে গোপনে একটা জায়গায়। আচ্ছা বাবা, কোথায় যাব বল তো? মা, আমাদের যে নদীর পাড়টা আছে না, নদীর পাড়টার ওই দিকটাতে চলে যাবে। আর আমি ফোনটা করব ঠিক সন্ধ্যার দিকে। তাহলে কি বলো তো, তাহলে কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না। তুমি ফোনটা চুপ করে নিয়ে নদীর পাড়টাতে চলে যাবে। ওখানে তো খোলা থাকে, ওখানে কেউ জানতে পারবে না আর শুনতেও পারবে না। একবার যদি শুনে ফেলে না ওরা মা, তাহলে আমাদের যাওয়াও বন্ধ করে দিবে, আর আমাদের ওই বাড়িতে থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব আমরা। ঠিক বলেছিস বাবা। তুই তাহলে আমাকে ফোন করবি কটার দিকে বল তো? এই 5টা নাগাদ হবে, এখন তো ঠান্ডা, এখন তো 5টাই সন্ধ্যা হয়ে যায়। তাহলে 5টার সময় তুমি ঠিক মানে ফোনটা সামনে রেখো, আমি তখন ফোন করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমি কাজ করি, পরে আমি তোমাকে ফোন করছি, সব কথা বলছি, কি করে যাব, কি করব না করব সবটা বলবো, কত টাকা পয়সা আছে, আর কি করব, কি কি নিতে হবে সব কিছু তোমাকে বলে দেব, তুমি রেডি থাকবে। আমি কিন্তু ওই বাড়িতে ঢুকবো না মা, ওই বাড়িতে ঢুকলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যাবে। এই জন্য আমি ওকে ওই বাড়িতে কিন্তু ভুলেও যেতে বলবে না, কারণ ওদেরকে দেখলে আমি সহ্য করতে পারবো না, তখন আমার সাথে একটা অশান্তি লেগে যাবে। তখন তুমি আমাকে বলছো যে কোনো অশান্তি করতে না। হ্যাঁ বাবা, যাব যখন চলেই, বেকার ওদের সাথে অশান্তি করে লাভ নেই। ওরা করুক না ভোগ, ওরা ভোগ করুক, ওরা ভোগ করে ওদের নিতে 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 ওরা যে কত ভোগ করবে বুঝতে পারছি না। আর এত লড়াই, এত হিংসা আমাকে নিয়ে, তো আমি চলে গেলে কোথার থেকে ওরা লড়াই করবে, কাকে নিয়ে লড়াই করবে, কাকে নিয়ে হিংসা করবে? সেই ছোটোবেলার থেকে বাড়িতে মানুষ হয়েছি ওই রকমভাবে। বাবার চোখে দুইজন দুই রকম ছিল। ছোটো বোনকে এত ভালোবাসতো, আমাকে দেখতেই পারতো না। বাড়িতে কোনো খাবার আনলে ছোটো বোনকে বেশি দিত, আমাকে কম দিত। কোনো জামা কাপড় আনলে ছোটো বোনকে বেশি ভালো দিত, আমাকে খারাপ দিত। কেন আমার এরকম কেন কপালে আমি বুঝি না। ছোটোবেলার থেকে এরকমভাবে অবহেলিত মানুষ হয়েছি। বাবা ঘাট ধাক্কা দিয়ে পারলে বিয়েটা দেয়, বারে বারে না করছিলাম, বাবা আমি এখানে বিয়ে করব না, এখানে বিয়ে করব না, তাও আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিল। বলল হ্যাঁ দিন দিন বয়স হচ্ছে, আর তোমাকে আমি পুষবো না, অত টাকা নেই আমার কাছে, একে তো গায়ের রং চাপা, তারপরে আবার হচ্ছে দেখতে এরকম, তারপরে তুমি হচ্ছে এখন বিয়ে করবে না, তোমার জন্য কি নবাব আসবে নাকি রাজকুমার আসবে? আমি এই শুনে আর কি বলবো, নিজের কাছে কোনো যোগ্যতাই ছিল না যে আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার বিয়েটাকে বন্ধ করব। বাবা মার ওইভাবে অপমানিত হয়ে মানুষ হয়েছি, না বাবা না মা কেউই দেখতে পারতো না। মাঝে মাঝে ভাবতাম, বা আমি কি মা বাবার সৎ সন্তান নাকি, আমাকে কি কুড়িয়ে পেয়েছে? কিন্তু বলতে পারি না, বলতে গেলেই তো তুমুল অশান্তি, বলতে গেলেই তো নানান রকম কথা। সব থেকে বাড়িতে কাজ করতো কে? আমি। সবাই সবার মতন চলে যেত, এমনও একটা দিন বাদ ছিল না বাসন মাজা মানে আমার কপালে বাসন মাজা বাদ দিতে লাগতো। প্রত্যেকটা দিন সবাই খেয়ে চলে যেত আর আমি বাসন মাজতাম।
স্কুল থেকে আসতাম, আসার পরে দেখতাম রান্নাঘরে বাসন ছড়িয়ে ছিটিয়ে আছে। বাসনগুলো তুলে যে রাখবে একটু, সেটুকুও মায়া ছিল না। আমি স্কুল থেকে আসতাম, আসার পরে দেখতাম হাঁড়ির নিচে পড়ে থাকা ভাত। যদি বলতে যেতাম, মা আরেকটু ভাত আহ, আহ, রাখতে আমার জন্য, তো মেয়ে হয়ে জন্ম নিছিস তো, এত খাওয়ার কিসের, মুড়ি আছে মুড়ি দিয়ে খা, আর না হলে মুড়ি দিয়ে না খেলে ওইটুকু ভাত খেয়ে জল খেয়ে নে। আমরাও তো অতটুক করে খাই, অত খাই খাই কি, সারাদিন শুধু খাই আর খাই। সারাদিন মানুষটা যদি খাই আর খাই করতো, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। অথচ সকালবেলা উঠে বাসি কাজ সেরে চলে যেতে লাগতো স্কুলে। স্কুলের গণ্ডিটা পার করে যে কলেজে যাব সেটাও হলো না, কারণ স্কুলটা পড়াতে বাবার হিমশিম খেয়ে যেত। বাবা পড়াতে যেত না, প্রত্যেকটা দিন বাবা ঝগড়া করতো, বলতো যে এত মেয়ে মানুষ, এত পড়াশোনার কিসের, এত পড়াশোনা কিসের। অথচ একসাথে বসেই বোনকে জিজ্ঞেস করতো, স্কুল পাশ করে কি পড়বে রে, কি পড়বে, স্কুল পাশ করার পরে পড়তে হবে তো, ভালো ঘরে যেতে হবে তো, মেয়ে মানুষের পড়াশোনাই মেন, মেয়ে মানুষের পড়াশোনা না হলে ভালো পাত্র পাওয়া যাবে না। আমার ছেলেকে, আমার মেয়েকে তো আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, আমার মেয়ের জন্য নবাব আসবে। এগুলো কথা যখন ছোট বোনকে বলতো, তখন চোখ দিয়ে আমার জল পড়তো, আর আমাকে উল্টো কথা বলতো, স্কুলে পড়াশোনা করে কি হবে, করতে হবে রান্না, আর পড়াশোনা করলেই যদি সবাই সব কিছু হতো তাহলে তো হয়েইছে। এইসব কথা যখন আমাকে বলতো না, তখন আর আমার মনটা যে কীরকম লাগতো আমি মানে বলতে পারছি না। শুধু ভাবতাম, কেন আনলে পৃথিবীতে আমাকে, আমি কি জোর করেছিলাম পৃথিবীতে আসার জন্য? আমি জোর করিনি, তোমরাই তো এনেছো। তাহলে তোমাদের যদি সামর্থ্য না থাকে, দুজনকেই একই দিবে, একজনকে কম একজনকে বেশি, কেন এরকম, কেন? বাপ মা হয়ে যদি এরকম দুইজনকে দুই চোখ করো, আর এখানে তো আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়িতে করবে না কি, মানে এটা তো মানে কোনো অবাক ঘটনা, শ্বশুরবাড়িতে করবেই। কার কপালে, কটা মেয়ের কপালে শ্বশুরবাড়ি ভালো হয়। তাও নিজের ভাগ্যে, নিজের ইসেতে অট্টালিকা দেখে বাবা বিয়ে দিল। একটাই কথা, নে তোকে যাই ফ্যামিলিতে, পরিবারে বিয়ে দিলাম, যদি বাসন মেজেও, ওই পরিবারে যদি বাসন মেজেও খাস না, সারা জীবনও তোর ভাত কাপড়ের অভাব হবে না। এখন দেখছি ঠিক ঠিক অক্ষরে অক্ষরে মানে কথাটা সত্যি হয়ে গেছে। ছয়ষষ্ঠীর দিন মানুষের কপালে লেখা থাকে যে ভাগ্য লিখে দিয়ে যায় এক একজন এক একটার। আমার ভাগ্যে ছয়ষষ্ঠীর দিন আমার কপালে লিখে দিয়ে গেছে, তুই যতদিন বাঁচবি ততদিন বাসন মেজেই বাঁচবি। ঠিক বিয়ের পরে অট্টালিকা, শ্বশুরবাড়ি, বর সেই রাজপুত্র, আর শাশুড়ি শ্বশুর, উফ অতুলনীয়। তো এমন কপাল আমার, সেই বাড়িতে দাসী ছেড়ে, চাকর ছেড়ে, কাজের লোক ছেড়ে আমাকেই কাজের লোক বানিয়ে দিল। বরের তো এতটুকুও মায়া ছিল না আমার উপর। মা এসব কথা বলে এখন কেন নিজেকে মন খারাপ করছো? বাবা একটু বলতে দে আজকে, আমাকে আজকে একটু বলতে দে, না হলে তো লোকে বলবে না যে আমি যে পালিয়ে গেলাম কিসের জন্য, কিসের জ্বালায় পালিয়ে গেলাম, সেটাও তো লোকে বলবে। আমার জ্বালাটা তো একটু বলতে হবে। ঠিক বলেছো মা, তুমি বলো, আমি শুনি। শ্বশুরবাড়িতে গেলাম সুখী সুখী, ভালোভাবে, যে না আমার মনে সব কষ্ট দুঃখ দূরে চলে যাবে, কিন্তু কোথায়, দুঃখ কষ্ট যে দ্বিগুণ হয়ে গেল সেটা তো বুঝতে পারলাম না। বর বলতে, তোমার বাবার যদি অতই অপছন্দ ছিল, তাহলে কেন আমাকে বিয়ে করলো? কালো মেয়ে আমি, ঠিক আছে কালো, আমি দেখতে ভালো না, তাহলে কেন আমাকে বিয়ে করলে? তার বাবা মার কথায় আমাকে বিয়ে করে আমার জীবনটাকে বরবাদ করে দিল। আমার প্রতি কিসের এত হিংসা, আমার শ্বশুর শাশুড়ির কিসের এত হিংসা? আমি তো মুখ শব্দে ওরা কথা বলি না। মামা হিংসা তো হবেই, বাবা যেহেতু তোমাকে আস্তে আস্তে ভালোবাসতো, তার জন্যই তো শ্বশুর শাশুড়ি, তোমার শ্বশুর শাশুড়ি, আমার তাদেরকে ঠাকুমা দাদু বলতেও যেন কেমন লাগে। তো তারা তোমার প্রতি হিংসা করবেই তো, কারণ তাদের হাতের কাঠের পুতুল ছিল আমার বাবা। তারা জোর জবস্তি করে তোমার সাথে বিয়ে দিল।
প্রথমে তো বাবা প্রথমে তো বাবার মানে একদমই পছন্দ ছিল না তোমাকে। তারপরে যখন দেখে ফেললো তুমি ছাড়া আর বাবার কেউ নেই, তুমি সব কিছু নিয়ে নিছো বাবাকে, মানে ভালোবেসে তুমি বাবার একমাত্র চোখের মণি হয়ে গেছো। দাদু আর ঠাকুমা সহ্য করতে পারলো না। দাদু ঠাকুমা তখন কি করলো, ছলে বলে কি করলো মা, তুমিও জানো আমিও জানি কি করলো। তখন তোমার দাদু তোমার ঠাকুমা কি করলো, তোমাদের ওই দিকে একজন, কি বলে ওদেরকে, যারা আর কি হাত দেখে, কি বলে, যাই হোক অত কিছু বলতে পারছি না, যারা হাত দেখে মানে যারা আর কি টোটকা করে, এগুলো করে তোমার দাদু আর ঠাকুমা তোমার বাবাকে তোমার দাদু ঠাকুমার বশে নিয়ে নিল। বশে নেওয়ার পরে যখন দেখলো তার আগেই তোমার বাবা কাজটা করে ফেলছে, তোমার বাবা সম্পত্তিটা আমার নামে দিয়ে দিছে লিখে, তখন থেকে তোমার দাদু ঠাকুমার আর সহ্য করতে পারলো না আমাকে আর সহ্য করতে পারছে না, কোনোভাবেই তো আমাকে বশে করতে পারছে না, তোমার বাবাকে বশে করছে। বাস যেই তোমার বাবাকে বশে করে নিয়েছে, এখন তোমার বাবারও অত্যাচার শুরু হয়ে গেল। তোমার বাবা তো সেই তাদের হাতের কাঠের পুতুল হয়ে গেল। 24 ঘন্টা প্রতিটা নিয়ত আমার সম্পত্তি দে, আমার সম্পত্তি দে, আমার সম্পত্তি দে। নে এখন তো শান্তি, এখন সব সম্পত্তি লিখে দিলাম, লিখে দিয়ে আমি চলে যাব। আমাকে এই বাড়িতে ঠাঁই দিবে না, আমাকে বলেই দিয়েছে এই বাড়িতে আর তোর জায়গা নেই। যেমন তোমার বাবা তেমন দাদু ঠাকুমা সবাই বলে দিয়েছে, তুই যদি এখানে থাকিস তাহলে আমরা থাকবো না, আমরা চলে যাব। তাহলে আমি কিসের জন্য থাকবো? তোমার বাবাই যদি আমার উপর মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি কিসের জন্য এই বাড়িতে পড়ে থাকবো? এই জন্যই তো একমাত্র তুমি আমার ভরসা। তোমাকে ছোটোবেলার থেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। ছোট বোন ছোট ভাই তারা ছোট, তো তারা মানে তারা হচ্ছে নিজেদের স্বার্থটা দেখে তারা বাবা মার কাছে চলে গেছে। বাবা মা তার মানে তোমার দাদু ঠাকুমার কাছে চলে গেছে, আর তোমার বাবা সবাই এক হয়ে গেছে। সম্পত্তিটা দিছে ঠিকই, কিন্তু সম্পত্তিটা দেওয়ার পরে ওটা তো আমি একদিনও ভোগ করতে পারিনি, ওটার মধ্যে তো তারাই রয়ে আছে। আর আমি তো সেই মানে টিনের বৃষ্টির জল পড়ছে, একটা চৌকির মধ্যে পাতলা চাদর পাতা বাসাবাড়ি কাজ করে আমি সংসার চালাচ্ছি। ওই সম্পত্তি তো তাদেরই, বোঝা উচিত। আমার কি কোনো ক্ষমতা আছে ওই সম্পত্তি নিজের নামে করা ঠিকই, কিন্তু বিক্রি করার কোনো ক্ষমতা নেই। তার জন্যই তো বাবা এখন আর এখানে থাকবো না, যাতে আমাদের খোঁজ খবর কেউ না নেয়। তাই কি হয়েছে, তুমি আমার সন্তান, আর তুমি আমাকে যত কষ্টই দাও আমার তাতে কোনো কষ্ট হবে না। আমার সন্তান তুমি আমার ছেলে। মা হচ্ছে পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জিনিস মা। যার মা নেই সে বোঝে মার মর্মটা। আমি বুঝি তুমি কত কষ্ট করছো, কত কষ্ট করে মানুষ করছো। বাবাকেও যথেষ্ট ভালোবাসি, কিন্তু বাবা তো নিরুপায়, বাবা তাদের হাতের কাঠের পুতুল হয়ে গেছে। এই জন্য বাবাকে এখন বোঝালেও বাবা বুঝবে না। তবে এটা ঠিক মা, আমি তোমাকে নিয়ে যাই, তোমাকে নিয়ে দূরে কোথাও রেখে আসবো, আমরা থাকবো। আস্তে আস্তে আমি বাবাকেও নিয়ে যাব। যদি ঠাকুমা দাদু ভালো হয়ে যায় তাহলে কোনো কথা নেই, তাহলে আমরা আবার চলে আসব, আমরা একসাথে সবাই থাকবো। আর যদি ঠাকুমা দাদু না ভালো হয়, তাহলে বাবাকে এসে ঠিক আমার ভালোবাসায় দেখবে, আমি বাবাকে ভালো করে দিব, বাবাকে আমি আমার মতন করে নিব। কারণ আমি জানি পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ আপন হয় না, বাবা মাই সব থেকে আপন। তোমাদের ভালোবাসায় আমি আজকে এখানে আছি। তোমরা যদি ভালো শিক্ষা না দিতে তাহলে আমি ভালো কাজ করতাম না, আর তোমাকে এত ভালোবাসতে পারতাম না। আমি জানি সব থেকে ভগবান আগে, তারপরে হচ্ছে মা বাবাকে যে সম্মান করতে পারে সেই সুখী মানুষ, টাকা থাকুক না থাকুক। ঠিক বলেছ বাবা, এই চিন্তা ধারণা রাখবে, তাহলে দেখবে জীবনে তুমি কোনো দিন কষ্ট পাবে না। আর আমি বলবো না তোমার বাবাকে অসম্মান করো, তোমার বাবাকে ভালোবেসো না, কারণ তোমার বাবার মানুষটাও খারাপ ছিল না।
তাকে তো এখন তারা তাদের বশে করে নিয়েছে না, এই জন্য সে এখন অন্ধের মতন আছে, সে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছে না। আমি বলিনি তাদের কাছ থেকে, তার বাবা মার কাছ থেকে তাকে ছিনিয়ে আনতে, কিন্তু আমার যোগ্য সম্মানটা যদি আমাকে দিত, আমার যোগ্য মর্যাদাটা যদি তোমার দাদু ঠাকুমা দিত, তাহলে কি আজকে আমার পালিয়ে যেতে হতো? মনের দুঃখে জ্বালায় যন্ত্রণায় চলে যাচ্ছি, লোকে বলবে বাড়ির বউটা কেমন বাড়ি ছেড়ে চলে গেছে। কী কারণে চলে গেছি লোকে তো জানবে না, কি কেন গেছি জানবে না। হ্যাঁ, বাড়ির বউ যদি চলে যায় শ্বশুর শাশুড়ির মান সম্মান তো যাবেই, কিন্তু জানে না যে শ্বশুর শাশুড়িই তো বাধ্য করলো। আজকে শ্বশুর শাশুড়ি যদি না বলতো যে তোমরা যদি এই বাড়ির থেকে না চলে যাও তাহলে আমার মরা মুখ দেখবে, তাহলে আমি কি চাইবো আমার শ্বশুর শাশুড়ি আমার চোখের সামনে বা সম্পত্তির জন্য মরে যাক? এটা আমি কোনো দিনও চাইবো না। তার জন্য আমি ভাবলাম যে এমন দূরে চলে যাব যাতে আমার মুখ কোনো দিনও দেখতে না পায়। আর তোমার বাবা যদি বুঝতে পারে তাহলে ঠিক সে চলে আসবে। মা, তুমি চিন্তা করো না, আমার বাবাকে আমার নিয়ে আসার দায়িত্ব তোমার কাছে। তোমার স্বামীকে আমি ঠিক পৌঁছে দেব। আমি তোমাকে ছেলের ভালোবাসা দিতে পারবো, আমি তো তোমাকে স্বামীর ভালোবাসা দিতে পারবো না। এই জন্য তোমার স্বামীকে তোমাকে ফিরিয়েই দিব। আর আমার ভালোবাসাটা হচ্ছে মা ছেলের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো কিছু থাকবে না। আর আমি চাই জন্ম জনম ধরে তোমার কোলেই আসতে, তোমার পেটেই জন্ম নিতে, যাতে আমি আমার মা এরকম মাই পাই। হ্যাঁ বাবা, ঠিক তোমার চিন্তা ভাবনা এরকম রাখবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলে বাবা, এখন তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আবার ওইদিকে ওরা তো সহ্য করতে পারে না তোমার সাথে বেশিক্ষণ কথা বলবো। সহ্য করলে মানে যদি দেখে আমি বেশিক্ষণ কথা বলছি, ওদের গায়ে জ্বালা পোড়া উঠে যায়। ওদের যে এত জ্বালা কিসের বুঝি না। আমার ছেলের সাথে আমি কথা বলবো, ওদের কি? আরে মা, জ্বালা তো করবেই। তুমি এখন একটু ভালো খাচ্ছ, একটু ভালো পড়ছো না, দেখছে আমি তোমাকে একটু ভালো খাওয়াচ্ছি, একটু ভালো পড়াচ্ছি, এতে ওদের জ্বালা। ওদের কিসের জ্বালা গো? তুমি কি ওদের বাড়া ভাতে ছাই দিয়ে আসছো যে ওদের এত জ্বালা? বুঝি না বাবা, প্রথম থেকেই এরকম হয়ে আসছে, আজকে নতুন না। আর খাওয়া দাওয়া এককালে যা কষ্ট করছি তখন তো দেখেনি। এখন আমার ছেলেকে এত কষ্ট করে মানুষ করছি, ছেলে তো আমাকে দেখবে না? হ্যাঁ মা, তুমি ওদের কথায় পাত্তা দিও না, ওদের কথায় কান দিও না। ওরা বলবেই, আমি আর তোমাকে এখানে রাখবো না, তুমি আর আমি বহু দূরে চলে যাব, বহু দূরে গিয়ে ওখানে সুখে শান্তিতে সংসার করব। আর বাবাকে আনার দায়িত্ব আমার। তুমি একদম নিশ্চিন্তে থাকো, বাবা ঠিক আমাদের কাছে চলে আসবে। তারপরে আমরা সুন্দরভাবে 5 জন মিলে সংসার করব। দেখবে তখন আমাদের কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আর আমি তো আছি, বাবা না থাকলেও আমি সবটা সামলে নিব। তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু নিশ্চিন্তে থাকো, তখন দেখবে আমাদের আর কোনো কষ্ট, কোনো বাধা থাকবে না। হ্যাঁ বাবা, আমি ওই দিনটার অপেক্ষায় আছি। তুমি যা করার তাড়াতাড়ি করো, আমার আর এখানে সহ্য হচ্ছে না। তোমার দাদু ঠাকুমা যেন কেমন চোখ গোড়ায় গোড়ায় আমার দিকে তাকাচ্ছে। আমি বুঝতেও পারি না কেন এরা আমার দিকে এরকমভাবে তাকায়। আরে আমি তো বলেইছি যাওয়ার আগে সম্পত্তি সব লিখে দিয়ে দেব। মা, ওটা তো তুমি মনে মনে বলেছো, ওটা তো তারা জানে না। ওটা যদি তারা জানতো তাহলে অন্ততপক্ষে তোমার দিকে এরকমভাবে তাকাতো না। না, আমি বলিনি, আমি মনের কথা মনে রাখছি। আমি ভাবছি যখন সময় আসবে তখনই করে দেখাবো, কাজে করে দেখাবো, মুখে বলে কোনো লাভ নেই। হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এখন বিশ্বাস করবে যখন দেখবে তাদের দলিলে আমি সই করে দিয়ে চলে গেছি, তখন বুঝবে যে তাহলে আমি বেকার এই সব করলাম ওর সাথে। জানি না মা, কি বুঝবে না কি বুঝবে না, এরা যে কবে বুঝবে তাও বুঝতে পারছি না। আমার চিন্তা বাবাকে নিয়ে। বাবা যদি সবটা বুঝে যায় বাস, তাহলে নিশ্চিন্ত। আর না বুঝলে করার কিছু নেই, আমরাই সুখে শান্তিতে থাকবো। এইটুকু কথা তোমাকে দিতে পারবো যে অন্ততপক্ষে মাছ মাংস না দিতে পারলেও ডাল ভাত খাইয়ে তোমাকে রাখবো। দুঃখ তোমাকে দিব না, কষ্ট দিব না,
সুখ দিব, যত পারবো তোমাকে সুখ দিব, তুমি এইটুকু নিশ্চিন্তে থাকো। হ্যাঁ বাবা, সেইটুকু ভরসা তোর উপর আমার আছে। ভরসা আছে দেখেই তো তোর সাথে যাচ্ছি, না হলে তো চিন্তা করতাম যে তুই কি খাওয়াতে পারবি, না হলে 10 বার ভাবতাম। না বাবা, মা, তুমি ওইটুকু চিন্তা করো না, ওইটুকু ক্ষমতা আমি রাখবো। যেইভাবে হোক আমি তোমাকে সুখে রাখার চেষ্টা করব। তুমি ওই দিকে নিশ্চিন্তে থাকো। আর বাবার ব্যাপার, বাবা কি করবে, আমি চেষ্টা করব আপ্রাণ বাবাকে তোমার সাথে মিলিয়ে দেওয়ার। বাবা যদি না আসে ভবিষ্যতে, তাহলে আমি তো আছি, তুমি চিন্তা করো না। তুমি এই সব নিয়ে একদম ভেবো না, ভেবে তোমার মন খারাপ করো না। তুমি ভাবো আমরা কোথায় যাব, গিয়ে ওখানে কী অবস্থাতে থাকবো, সবটা তোমার মানিয়ে নিতে হবে। কারণ আমি তো বাড়িতে সবসময় থাকতে পারবো না মা, আমি তো কাজে যাব। ওই জন্য তুমি এমনভাবে তোমার মানিয়ে নিতে হবে যাতে যা কষ্ট পেয়েছো তার থেকে দ্বিগুণ সুখটা তোমার কাছে ফিরে আসে।